আমরা পড়ব সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে আমরা নাম্বার 1 পড়েছি আয়নিক বন্ধন, নাম্বার 2 সমযোজী বন্ধন, নাম্বার 3 সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা আগের দিন হয়েছে, এটা হয়েছে, এটা আজকে হবে। সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে? আমরা কিন্তু এটা রসায়ন পড়ার ঠিক শুরুর দিকে যে প্রাথমিক আলোচনা ছিল সেখানে কিন্তু আমরা এটা পড়েছিলাম। দুটি অধাতব পরমাণুর মাঝে বন্ধন গঠনের সময় শেয়ারকৃত ইলেকট্রন জোড় একটি পরমাণুর কাছ থেকে যদি আসে, অন্য পরমাণুটি কোনো ইলেকট্রন যোগান না দিয়ে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে। আবার বলি, দুটি অধাতব পরমাণুর মাঝে সমযোজী বন্ধন গঠনের সময়, সমযোজী বন্ধন গঠন হতে গেলে দুটি ইলেকট্রন লাগবে। গতদিন পড়িয়েছিলাম একটি পরমাণুর বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আরেকটি পরমাণুর বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে এই যে দুইজনের মাঝে এক জোড়া ইলেকট্রন শেয়ারকৃত এক জোড়া ইলেকট্রন, এটা বন্ধন জোড় ইলেকট্রন বলি, একে বলা হয় সমযোজী বন্ধন। কিন্তু বন্ধন গঠনের সময় এই যে এক জোড়া ইলেকট্রন একটি পরমাণুর কাছ থেকে যদি আসে, যেমন দেখো NH3, এখানে যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, যখন আমরা অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আয়ন যোগ করব, H পজিটিভ 1s0, H পজিটিভ, তার কিন্তু কোনো ইলেকট্রন নেই, ফাঁকা অরবিটাল আছে 1s0। তাহলে এই যে H পজিটিভ কোনো ইলেকট্রন যোগান না দিয়ে এই ইলেকট্রনটি কিন্তু শেয়ার করলো। এই যে বন্ধন হলো, এই দুটো ইলেকট্রন এখন এই যে দুইজনের অধীনে, এখন এই যে দুটি ইলেকট্রন দুইজনের অধীনে, এইটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। NH3 BF4 নেগেটিভ, সরি BF3 ব্রোন ট্রাইফ্লোরাইড, এর অষ্টক পূরণ হয়নি, এই যে শেয়ার করে যে বন্ধনটি গঠন হলো, এইটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে NH3 এর সাথে BF3 সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে? দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠনের সময় বন্ধন জোড় ইলেকট্রন একটি পরমাণুর কাছ থেকে আসে, অপর পরমাণুটি কোনো ইলেকট্রন যোগান না দিয়ে উক্ত ইলেকট্রন শেয়ার করে বন্ধনে আবদ্ধ হয়। এই বন্ধনকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন।
পুরোপুরি মানে নোমান বুঝতে পারলাম না। আয়নিক বন্ধন তো পড়িয়েছি, সমযোজী বন্ধন গত ক্লাসে পড়িয়েছি না, সিগমা পাই পড়ালাম না গত ক্লাসে। তাহলে আজকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন পড়ছি। সমযোজী বন্ধন তো গত ক্লাসে পড়ালাম, তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে? আমি বলেছি এটা আমি আগেও পড়িয়েছি, তাই আবার পড়াচ্ছি, তাই বললাম। এই যে অ্যামোনিয়াতে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে নাইট্রোজেনে, এই যে দেখালাম নাইট্রোজেনে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে NH3, এই যে এই নাইট্রোজেনের অষ্টক পূরণ, কিন্তু একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন এই যে, তাহলে ওই মুক্ত জোড় ইলেকট্রন H পজিটিভ মানে 1s0 H পজিটিভের সাথে শেয়ার করলো, দুটি ইলেকট্রনই নাইট্রোজেন দিল, যেটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। ওহো, তোমার কমেন্ট উপরে চলে গেছে। স্যার আমি গতদিন লাইভ ক্লাস করতে পারিনি কিছু সমস্যার কারণে, তার জন্য সরি স্যার। 17 এর ক নংটা আরো একটু বুঝিয়ে দিন। ক্লাস করনি? ক্লাসে তো আছে, আবার দেখো। 17 ক হলো সমরূপী। আয়নিক যৌগের একটা ধর্ম হলো সমরূপিতা, অর্থাৎ যৌগ আলাদা কিন্তু ক্যাটায়নের ইলেকট্রন কাঠামো একরকম, যৌগ আলাদা কিন্তু অ্যানায়নের ইলেকট্রন কাঠামো একই রকম, তাকে বলা হয় সমরূপিতা। গতদিন যে উদাহরণ দিয়েছিলাম ওইটা আবার ক্লাসটা টেনে দেখো। তাহলে এবার 3 ধরনের বন্ধন আমাদের আলোচনা হলো, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন আমরা কিছু যৌগ লিখব, যে যৌগে সমযোজী বন্ধনও থাকবে, সন্নিবেশ সমযোজী বন্ধনও থাকবে, আবার আয়নিক বন্ধনও থাকতে পারে। দেখো, মিথেন SO2, NF, অনেকগুলো যৌগ লিখেছি দেখো। মিথেন, এখানে কোন ধরনের বন্ধন আছে? কার্বন এবং হাইড্রোজেন উভয়ই কি অধাতব পরমাণু, তাহলে কার্বন এবং হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, এটা সমযোজী, এটাও সমযোজী, এটাও সমযোজী। এইখানে আয়নিক, NH3 এর সাথে H পজিটিভ হলো সন্নিবেশ সমযোজী। NH3 তে নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন, সমযোজী বন্ধনে। তাহলে এটা হয়ে গেল। এবার যদি আসে KCl, K পজিটিভ Cl নেগেটিভ,
আয়নিক। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডে NH4 পজিটিভের সাথে Cl নেগেটিভ, আয়নিক। আর এই যে একটু আগে দেখালাম NH4 পজিটিভে NH3 এর সাথে H পজিটিভ হলো সন্নিবেশ। NH3 তে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন হলো সমযোজী। তাহলে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে, এই অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে 3 ধরনের বন্ধনই বিদ্যমান। আয়নিক বন্ধন আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধনও আছে। স্যার দেখছি স্যার 17 ক নং হলো পরমাণুর যোজ্যতা ইলেকট্রন NCl। ও আচ্ছা আচ্ছা, 17 ক আমি মনে ভুল হয়েছে, আমি মনে হচ্ছে 16 ক। 17 ক রেখে না, তুমি তো ওই গ্রুপে প্রথম থেকে ক্লাস করেছো। 17 ক তো আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। এখন যদি এটা বলো, খুবই খারাপ কথা। এ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2py1 2pz1, এর কোনো 2d অরবিটাল নেই। তাহলে এই নাইট্রোজেন, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাহলে গঠন করবে NCl3। আর ফসফরাসের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1 উত্তেজিত অবস্থা, স্বাভাবিক অবস্থায় 3s2 3px1 3py1 3pz1। তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাহলে গঠন করবে PCl3। কিন্তু ফসফরাসের যোজ্যতা স্তরে 3d অরবিটাল আছে, কিন্তু খেয়াল করো একটু, এই যে 3d আছে ফাঁকা, তাহলে স্বাভাবিক অবস্থায় সে PCl3 গঠন করলো। উত্তেজিত অবস্থায় ফসফরাসের দ্বিতীয় শক্তি স্তরের 3s থেকে একটা ইলেকট্রন 3dxy তে উন্নীত হলো, তাহলে এই যে 5টা বেজোড় হলো, তাহলে সে PCl5 গঠন করবে। এর তো ডি নেই, আর এর ডি তো আছে, তাহলে এই যে এই 3s থেকে ইলেকট্রন ডি তে যেতে পারবে পরে আরো ক্লোরিন যোগ করলে। পরিবর্তনশীল যোজনী পড়নি? কার্বনের সাধারণ যোজনী 2, উত্তেজিত করলে যোজনী 4 হয় না? 4টে যদি বেজোড় হয় যোজনী 4 হয়। এর ইলেকট্রন 5টা, 3টে ছিল বেজোড় স্বাভাবিক অবস্থায়, PCl3 গঠন করলো। আরো ক্লোরিন যোগ করলে তখন 3s থেকে একটা 3d তে গেল, এই ডি তো দেখাতে হবে। ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল, 3টে শক্তি স্তর তার, সরি 3টা উপশক্তি স্তর 3s 3p 3d, 3টা শক্তি স্তর। প্রথম শক্তি স্তর, এই যে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, আর এই যে তৃতীয় শক্তি স্তরে তার এই যে তৃতীয় শক্তি স্তর।
আরো কিছু যৌগ দেখো, কিছু জটিল যৌগ আছে। NH3, আমি গতদিন বলেছিলাম বা তার আগেও বলেছি যে অবস্থান্তর মৌল তাদের অষ্টক পূরণ হয় না, তারা জটিল আয়ন গঠন করে। আমরা এর পরের অংশেই পড়বো জটিল আয়ন। এই জটিল আয়ন গঠন করে, এটা একটা জটিল আয়ন যেখানে এখানে যে সালফেট থাকে তাহলে এটা একটা জটিল যৌগ। এই যেখানে এই 2 পজিটিভের সাথে এই 2 নেগেটিভ, এটা হলো আয়নিক বন্ধনে, এটার সাথে এটা হলো আয়নিক। আর এই যে জটিল আয়নটি গঠন হয়েছে কপার 2 পজিটিভের সাথে 4টে অ্যামোনিয়া সন্নিবেশ, আর এই যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন সমযোজী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি কি তুলে দিয়ে গেল? ও ও তো পাইছি আমি। হ্যাঁ হ্যাঁ, পাইছি তো, দেখেছি 17 আর 5 দেখেছি। হুম, আচ্ছা। তাহলে এই যে 3 ধরনের বন্ধনী কিন্তু এখানে আছে। জটিল আয়নে 3 ধরনের বন্ধনী বিদ্যমান, জটিল আয়নে 3 ধরনের বন্ধনী বিদ্যমান থাকে। এরকম আরো জটিল আয়ন দিতে পারে, দেখো এই যে এখানে কি কি বন্ধন আছে দেখো, পটাশিয়াম 4টে পটাশিয়াম, অর্থাৎ কে পজিটিভের সাথে এখানে তো 4 নেগেটিভ 4টা, সরি 4 পজিটিভ, তাহলে এখানে 4 নেগেটিভ, এটার সাথে এটা আয়নিক। 4টে পটাশিয়াম পজিটিভ আয়নের সাথে ফেরোসায়ানাইড আয়নিক। আর এইখানে কি দেখো, এইখানে আছে Fe2 পজিটিভের সাথে সায়ানাইড সন্নিবেশ, আর এই সায়ানাইডে কার্বনের সাথে নাইট্রোজেন সমযোজী। তাহলে এখানেও কিন্তু 3 ধরনের বন্ধন বিদ্যমান। তাহলে আমরা আয়নিক বন্ধন পড়লাম, সমযোজী বন্ধন পড়লাম, সন্নিবেশ সমযোজী বন্ধন পড়লাম। একই যৌগে এই 3 ধরনের বন্ধনও থাকতে পারে সেটাও আলোচনা করলাম। এবার আমরা পোলার যৌগ কাকে বলে বা তড়িৎ ঋণাত্মকতার ফল, তড়িৎ ঋণাত্মক মৌল সব থেকে বেশি পর্যায় সারণীর সবার ডাইনে সবার উপরে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন,
তারপরে ক্লোরিন, তারপরে কার্বন, তারপরে হাইড্রোজেন। এই তাহলে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তখন দুটি পরমাণুর শেয়ারকৃত ইলেকট্রন জোড় একটি পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির কারণে বন্ধন জোড় ইলেকট্রন একটি পরমাণুর দিকে ঝুঁকে আসে, আর একটি পরমাণুর দিকে যখন ঝুঁকে আসে তখন ওই পরমাণুটির মাথার উপরে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। আংশিক নেগেটিভ, আংশিক পজিটিভ। পানি, এই যে বন্ধন জোড় ইলেকট্রন, এই বন্ধন জোড় ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নেবে, এর মধ্যে আংশিক নেগেটিভ, এখানে হবে আংশিক পজিটিভ। দুটি পরমাণুর মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর উপরে হয়, সর্বোচ্চ 1.9 যদি হয় তাহলে তারা পোলার হয়। দেখো এখানে কত, 2.1, 3.5, 1.4 পার্থক্য, 2.1, 0.9 পার্থক্য, 2.1, 4.0, 1.9 পার্থক্য। ওকে, তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর বন্ধন জোড় ইলেকট্রন একটি পরমাণু যদি নিজের দিকে টেনে নেয় তাহলে ওই পরমাণুর মাথার উপরে আংশিক ঋণাত্মক চার্জ, আর যার কাছ থেকে টেনে নিল তার মাথার উপরে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। একে বলা হয় পোলার অণু। তাহলে এইচএফ একটি পোলার অণু, এইচসিএল একটি পোলার অণু, পানি একটি পোলার অণু। তার ব্যাখ্যা হলো এই যে বন্ধন জোড় ইলেকট্রন ফ্লোরিন নিজের দিকে টেনে নিয়েছে, কেন? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি। 0.5 এর উপরে হলেই তারা পোলার হবে, 0.5 এর নিচে হলে তারা নন পোলার। দেখো মিথেন কেন নন পোলার, হাইড্রোকার্বন কেন নন পোলার, দেখো 2.1, 2.5 পার্থক্য কত, 0.4। তাহলে এটা হলো নন পোলার। তাহলে সমযোজী যৌগ নন পোলারও হতে পারে, পোলারও হতে পারে। মৌলিক অণুগুলো তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একেবারেই জিরো, জিরো পার্থক্য। নাইট্রোজেন এন ট্রিপল বন্ড এন জিরো, কারণ এটা 3.0, 3.0 পার্থক্য জিরো। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে না কোথায়, মৌলিক অণুতে। এরা 100% বিশুদ্ধ সমযোজী মৌলিক অণু, এরা বিশুদ্ধ সমযোজী যৌগ। যদি কোনো যৌগ পোলার হয় তাহলে এই যে পরস্পর বিপরীত প্রান্ত পরস্পরকে আকর্ষণ করে, মনে করো একটা পাত্রে তুমি হাইড্রোজেন ফ্লোরাইড রেখেছো, অসংখ্য হাইড্রোজেন ফ্লোরাইড, তারা পরস্পর বিপরীত প্রান্ত পরস্পরকে এই যে এই প্রান্তকে আকর্ষণ করবে,
কার্বন মনোঅক্সাইড একটি পোলার অণু, আর এক অণু কার্বন মনোঅক্সাইড যখন কাছে আসবে তাহলে এই যে পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে পোলার অণু যদি হয় তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্য কিছুটা চেঞ্জ হবে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, সে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে এটা কোন বৈশিষ্ট্য? সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। অর্থাৎ কোন সমযোজী যৌগ যদি পোলার হয় তাহলে তার কিছু আয়নিক বৈশিষ্ট্য সে অর্জন করবে। অর্থাৎ পোলার সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, দ্রবণীয় অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারবে। এই সেলের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী। এর কারণ হলো সে কিছুটা আয়নিক বৈশিষ্ট্য লাভ করেছে। তাহলে কোন সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য এটা একেবারেই সহজ বিষয়, কিন্তু আয়নিক যৌগ কখন সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে এটা বুঝতে গেলে তোমার একটা ডিটেল একটা টপিক কিন্তু আলোচনা আছে, যে পৃথিবীতে 100% বিশুদ্ধ সমযোজী যৌগ আছে যারা নন পোলার, আর পোলার সমযোজী যৌগ হলে তার কিছু আয়নিক বৈশিষ্ট্য লাভ করবে। কিন্তু পৃথিবীতে যত আয়নিক যৌগ আছে বিশুদ্ধ আয়নিক যৌগ কিন্তু নেই। সে আয়নিক যৌগের সামান্য হলেও সমযোজী বৈশিষ্ট্য কিন্তু লাভ করে। কখন আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে বুঝবা কিভাবে? তুমি বুঝবে কিভাবে যে এই যৌগটি আয়নিক? NaCl, KCl এর আয়নিক যৌগ, সিলভার ক্লোরাইড আয়নিক যৌগ, কিন্তু এর আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পেয়েছে, সমযোজী বৈশিষ্ট্য লাভ করেছে, এটা বুঝবা কিভাবে? আয়নিক যৌগের গুরুত্বপূর্ণ 4টে ধর্ম মনে রাখতে বলেছিলাম। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, আয়ন সম রাসায়নিক বিক্রিয়ায় তার স্বকীয় বৈশিষ্ট্য বজায় রাখে। এই 3টে বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ কিন্তু সবথেকে। তাহলে যদি কোনো আয়নিক যৌগ তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়, যা হওয়ার কথা তার থেকে কম, তাহলে সে সমযোজী বৈশিষ্ট্য লাভ করেছে। যদি কোনো আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হচ্ছে না, আয়নিক যৌগ তো পানিতে দ্রবীভূত হয় কিন্তু তার পানিতে দ্রবণীয়তা হ্রাস পেয়েছে, তাহলে সে সমযোজী বৈশিষ্ট্য লাভ করেছে। তাহলে কখন কোন আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে তার ব্যাখ্যা বিজ্ঞানী ফাজান একটা সূত্র দিয়েছে, সেই সূত্রের সাহায্যে ব্যাখ্যাটি দেখো। আমরা বলেছিলাম যে কোন রাসায়নিক বিক্রিয়ায় আয়ন সমূহ তার স্বকীয়তা হারাবে না। অর্থাৎ ক্লোরাইড আয়ন সেই বৃত্তাকারই থাকবে, তার ইলেকট্রন সে আর দেবে না কাউকে। সোডিয়াম পজিটিভ হিসেবে থাকবে, তার আকার কি? ইলেকট্রন মেঘের যে আকার সেটা বৃত্তাকার থাকবে, সে আর ইলেকট্রন গ্রহণ করবে না। কিন্তু আমরা আয়নিক যৌগের স্ট্রাকচার দেখিয়েছিলাম গতদিন, পজিটিভ তারপরেই নেগেটিভ, পজিটিভের পরে নেগেটিভ, নেগেটিভের পরে পজিটিভ, এরকম স্তরে স্তরে সজ্জিত থাকে। তাহলে ওই ক্লাস কাঠামোতে, অর্থাৎ আয়নিক যৌগের দানাদার ক্লাস কাঠামোতে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করে, শক্তিশালী আকর্ষণ বলে। এই আকর্ষণের ফলে কি ঘটে ভিতরে দেখো, এই ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘের ঘনত্ব, ইলেকট্রন মেঘের যে শেপ ছিল সেটা বিকৃতি ঘটে। দেখো ক্লোরাইডের আকার এরকম বৃত্তাকার হওয়ার কথা, কিন্তু একটু ডিমের মতো হয়ে গেছে। দেখো এই দিকে ঝুঁকে এসেছে। এই যে ক্যাটায়ন পজিটিভ আয়ন
আর এই অ্যানায়ন নেগেটিভ আয়ন পরস্পরকে আকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রন বেগের বিকৃতি ঘটেছে, বিকৃতি, অর্থাৎ অ্যানায়নের ইলেকট্রন বেগের ঘনত্ব দুটো নিউক্লিয়াসের মাঝে চলে এসেছে। এই যে এই ঘটনাকে বলা হয় পোলার আয়ন, পোলারিটি না, পোলার আয়ন। পোলার আয়ন বা আকারের বিকৃতি। এই যে নেগেটিভ আয়নটি সে রাসায়নিক বন্ধন গঠনের সময় সৃষ্টি হয়েছিল। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড, এই ক্লোরাইড তো আর ইলেকট্রন দেবে না, কারণ সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করেছে। আর সোডিয়াম পজিটিভ, সে কিন্তু আর ইলেকট্রন নেবে না, কারণ ও নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করেছে। কিন্তু ক্লাস কাঠামোতে তারা পরস্পরকে আকর্ষণ করার ফলে ভিতরে ভিতরে এইরকম ঘটনা ঘটে, অর্থাৎ অ্যানায়নের ইলেকট্রন বেগের ঘনত্ব ক্যাটায়নের দিকে ঝুঁকে আসে। তুমি বলতে পারো স্যার এর বিকৃতি হয় না কেন, ক্যাটায়নের বিকৃতি হয় না কেন বলতে পারো। ক্যাটায়নের কেন্দ্রে প্রোটন কয়টি? যদি এটা সোডিয়াম ক্লোরাইড হয়, এর কেন্দ্রে প্রোটন 11টি, বাইরে ইলেকট্রন 10টি, তাহলে ইলেকট্রনের সাথে আকর্ষণ বেশি, এই ইলেকট্রন বেগের বিকৃতি ঘটে না। কিন্তু এখানে ক্লোরাইডের ক্ষেত্রে প্রোটন 17টি, বাইরে ইলেকট্রন 18টি, তাহলে নিউক্লিয়াসে প্রোটন কম না, বাইরে ইলেকট্রন, অপরের ইলেকট্রন সে গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছিল আয়নিক বন্ধন গঠনের সময়, তাই এর বিকৃতি ঘটবে। সবসময় ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি ঘটে। এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি ব্যাখ্যা করা যায়, একজন বিজ্ঞানী সূত্র দিয়েছেন যেটা বলে ফাজানের সূত্র। যে আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকার বিকৃতি যত বেশি ঘটবে, সেই আয়নিক যৌগ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে। পৃথিবীতে বিশুদ্ধ কোনো আয়নিক যৌগ নেই, প্রত্যেকটা আয়নিক যৌগেরই সমযোজী বৈশিষ্ট্য আছে, কারো কম কারো বেশি। ফাজানের সূত্র নাম্বার 1, এই চারটে হচ্ছে মূল সূত্র, অর্থাৎ ফাজানের মূল সূত্র কিন্তু এই চারটে। আরো একটা পয়েন্ট আছে, পরে আসছি, এটা এক এক করে ব্যাখ্যা করি। তোমাকে দুটো যৌগ দিয়ে বলবে, দুটো আয়নিক যৌগ, এই দুটোর ভিতরে কোনটা অধিক সমযোজী।
এই দুটোর ভিতরে কোনটা পানিতে অধিক দ্রবণীয়, এই দুটোর ভিতরে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি বা কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। যৌগ আয়নিক, কিন্তু সে যদি সমযোজী বৈশিষ্ট্য লাভ করে তাহলে তার পানিতে দ্রবণীয়তা কমবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে। কখন সে সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে? যদি পোলারায়ন বা আকার বিকৃতি বেশি ঘটে, সে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে। দেখো তোমাকে দিল যে NaCl আর MgCl2, এই দুটি যৌগের ভিতরে কোনটা অধিক সমযোজী বৈশিষ্ট্যধারী? এটা সোডিয়াম 1 পজিটিভ, এটা ম্যাগনেসিয়াম 2 পজিটিভ। এই দুটো যৌগ আয়নিক যৌগ, ধাতু অধাতু মিলে হয়েছে, একই অ্যানায়ন কিন্তু ক্যাটায়ন ভিন্ন। আমরা জানি ক্যাটায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বেশি ঘটে ফাজানের সূত্র অনুসারে। এখানে সোডিয়াম পজিটিভ অপেক্ষা ম্যাগনেসিয়াম 2 পজিটিভ, তার পোলারায়ন ক্ষমতা বেশি, সুতরাং ম্যাগনেসিয়াম ক্লোরাইড অধিক সমযোজী। এইভাবে ব্যাখ্যা আসবে, কিন্তু অসংখ্য কোশ্চেন হতে পারে কিন্তু এইভাবে। যদি বলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরো অধিক সমযোজী, আরো অধিক সমযোজী বৈশিষ্ট্যধারী, তাহলে নাম্বার 1 হয়ে গেল। এবার আসো NaCl আর KCl, সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড, এই দুটোর ভিতরে কোনটা? এই দুটোই আয়নিক যৌগ, তো এই দুটোর ভিতরে কে বেশি সমযোজী বৈশিষ্ট্যধারী? অথবা বলতে পারে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? যার আয়নিক বৈশিষ্ট্য বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তো দুটো আয়নিক যৌগ, দেখো সোডিয়াম 1 পজিটিভ, পটাশিয়াম 1 পজিটিভ, তাহলে চার্জ এক, চার্জ দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে না। ক্যাটায়নের আকার, সোডিয়াম পজিটিভ আয়নের আকার ছোট পটাশিয়াম পজিটিভের থেকে, তাহলে এই নিউক্লিয়াস থেকে অ্যানায়নের দূরত্ব কম, এই নিউক্লিয়াস থেকে অ্যানায়নের দূরত্ব বেশি। দূরত্ব কম হলে আকর্ষণ বেশি হয়। ফাজানের সূত্র অনুসারে আমরা জানি ক্যাটায়নের আকার ছোট হলে সেই ক্যাটায়ন এর পোলারায়ন ক্ষমতা বেশি। এই যে ক্যাটায়নের আকার ছোট হলে অ্যানায়নের পোলারায়ন বেশি ঘটে, কারণ ক্যাটায়নের আকার ছোট হলে ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে অ্যানায়নের দূরত্ব কম, এখানে দূরত্ব বেশি। কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি আকর্ষণ দূরত্বের কি ব্যস্তানুপাতিক, তাহলে আকর্ষণ বেশি এখানে, তাহলে পোলারায়ন বেশি ঘটবে, এখানে পোলারায়ন বেশি ঘটবে। যারা অফলাইনে আসো তারা একদিন পিছায় আসো, এই ক্লাসটা দেখলে তারা কিন্তু বুঝবে না, তারা তো প্রথম তো দেখলে বুঝবে, কারণ ঠিক এর আগ পর্যন্ত আজকে সকালে পড়িয়েছি। তাহলে এটা কোনটা অধিক সমযোজী? সোডিয়াম ক্লোরাইড অধিক সমযোজী, কারণ সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম আয়ন ক্লোরাইডের পোলারায়ন বেশি ঘটায়। এবার আসো অ্যানায়নের চার্জ, NaF, Na2O,
ফ্লোরাইড 1 নেগেটিভ আর অক্সাইড 2 নেগেটিভ, অ্যানায়নের চার্জ বেশি হলে তার বিকৃতি বেশি ঘটে, কারণ এখানে কেন্দ্রে 8টা প্রোটন, বাইরে 10টা ইলেকট্রন, আর এখানে কেন্দ্রে 9টা প্রোটন, বাইরে 10টা ইলেকট্রন। এখানে প্রোটন বেশি থাকায় ইলেকট্রনকে নিজের গ্রিপে রাখতে পারে বেশি, আকর্ষণ বেশি। আর এখানে 8টা প্রোটন 10টা ইলেকট্রন, মানে পুলাপান বেশি হলে যা হয় বাপমার, 5টা 7টা ছেলে মেয়ে হলে কি হয়, সবগুলোকে কন্ট্রোল করতে পারে না, গ্রিপে রাখতে পারে না, সবগুলোর উপর খবরদারি করতে পারে না, কিন্তু কোনোটা বিকৃতি হয়ে যেতে পারে। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে, দুটো সন্তান থাকলে কিন্তু গ্রিপে থাকে। অ্যানায়নের চার্জ বেশি হলে সে অ্যানায়নের নিজের বিকৃতি বেশি ঘটে। এখানেও সোডিয়াম 1 পজিটিভ, এখানেও সোডিয়াম 1 পজিটিভ, একই ক্যাটায়ন বিশিষ্ট যৌগ, অ্যানায়ন ভিন্ন। অ্যানায়নের চার্জ বেশি হলে সেই অ্যানায়নের পোলারায়ন বেশি ঘটবে, তাহলে সেই যৌগটি অধিক সমযোজী বৈশিষ্ট্যধারী হবে। তিন নম্বর হয়ে গেল। এইবার আসো অ্যানায়নের আকার, খেয়াল করো। AgF, AgCl, AgBr, AgI, 1 পজিটিভ 1 নেগেটিভ, 1 পজিটিভ 1 নেগেটিভ, 1 পজিটিভ 1 নেগেটিভ, 1 পজিটিভ 1 নেগেটিভ। চারটে আয়নিক যৌগ, সিলভার ধাতু, ফ্লোরাইড অধাতু, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, কিন্তু একই ক্যাটায়ন। অ্যানায়ন, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, অ্যানায়ন ভিন্ন। অ্যানায়নের চার্জও এক, ক্যাটায়নের চার্জও এক, তাহলে চার্জ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। ক্যাটায়নের আকারও এক, আকার দিয়ে ব্যাখ্যা করা যাবে না। অ্যানায়নের চার্জও এক, অ্যানায়নের চার্জ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। অ্যানায়নের আকার বড় হলে তার পোলারায়ন বেশি ঘটে। দেখো একটু, একই ক্যাটায়ন কিন্তু এই অ্যানায়নটার আকার অনেক বড়, তাহলে এর নিউক্লিয়াসের সাথে নিজের ইলেকট্রনের আকর্ষণ কম, তাহলে এটার বিকৃতি বেশি ঘটবে। এটার বিকৃতি আরেকটু কম ঘটবে, আকর্ষণ নিজের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি। তার মানে ছেলে মেয়ে যদি বাপ মা থেকে অনেক দূরে থাকে, তার কিন্তু খবরদারি করতে পারে না, ও কি করছে না করছে কিন্তু কোনো খোঁজ নেই। তার মানে যারা মনে করো যশোরে মেসে থাকো বা হোস্টেলে থেকে বড়, চুয়াডাঙ্গা বাড়ি বা ফরিদপুর বাড়ি, বাপ মা কিন্তু মাসে একবার আসে কি আসে না, ফোনে কথা হয়, চোখের সামনে কিন্তু দেখতে পায় না তুমি পড়ছো না কি করছো। তার মানে যদি দূরে থাকে, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ কম, তাহলে এই ইলেকট্রন মেঘের ঘনত্ব ক্যাটায়নের দিকে ঝুঁকে আসবে। বিকৃতি বেশি হবে সিলভার আয়োডাইডের। সিলভার আয়োডাইড সব থেকে বেশি সমযোজী বৈশিষ্ট্যধারী। এই তিনটে পানিতে অদ্রবণীয়, যেটা পানিতে অদ্রবণীয় আয়নিক যৌগ সত্ত্বেও পানিতে অদ্রবণীয়, দ্রবীভূতই হয় না পানিতে, কিন্তু যৌগ আয়নিক। তার মানে এর সমযোজী বৈশিষ্ট্য এত বেশি লাভ করেছে, আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পেয়েছে,
সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেয়েছে, তাই এটা পানিতে অদ্রবণীয়। তাহলে সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবীভূত হলেও সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড পানিতে অদ্রবণীয় কোনো ব্যাখ্যা করো যদি প্রশ্ন আসে, তখন বলতে হবে যৌগগুলো সব আয়নিক, কিন্তু অ্যানায়নের আকার বড় হওয়ায়, অ্যানায়নের আকার বড় হলে পোলারায়ন বেশি ঘটে। এখানে ক্লোরাইড, ব্রোমাইড এবং আয়োডাইডের আকার বড় হয়, তার বিকৃতি বা পোলার আয়ন ঘটেছে, তাই সমযোজী বৈশিষ্ট্য লাভ করেছে। সেই কারণে এরা পানিতে অদ্রবণীয়, কিন্তু ফ্লোরাইডের আকার ছোট হয়, তার কিন্তু বিকৃতি ঘটেনি, তার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন বেগের আকর্ষণ বেশি ছিল, এইদিকে ঝুঁকে আসেনি। তাহলে আমরা 4টে পয়েন্টে কিন্তু ব্যাখ্যা দিয়েছি। এবার আসলে একটা ব্যতিক্রম আছে, খেয়াল করো। 5 নম্বর পয়েন্ট যেটা, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস NS2 NP6 অপেক্ষা NS2 NP6 ND 1 থেকে এইরকম ইলেকট্রন বিন্যাস এত অপেক্ষা এত এর পোলারায়ন ক্ষমতা বেশি। তার মানে যদি এমন হয়, খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু, NaCl আর CuCl, Na পজিটিভ Cl নেগেটিভ। আমরা জানি সোডিয়াম পজিটিভের আকার একটু ছোট কপার অন পজিটিভের থেকে, তাহলে এর পোলারায়ন ক্ষমতা বেশি হওয়ার কথা, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হওয়ার কথা, কিন্তু এখানে ব্যতিক্রম দেখা যায়, এটা অধিক সমযোজী। এইটা এর কারণ কি দেখো, এর ইলেকট্রন বিন্যাস, এর আকার হলো 0.095 ন্যানোমিটার, আর এর আকার হলো 0.096 ন্যানোমিটার। তাহলে আমরা এই যে প্রথমে একটা পয়েন্ট ব্যাখ্যা দিয়েছিলাম, ক্যাটায়নের আকার ছোট হলে অ্যানায়নের পোলারায়ন বেশি ঘটে, তাহলে এই ক্যাটায়নের আকার তো ছোট, তাহলে এর পোলারায়ন বেশি ঘটবে না, ঘটে উল্টো হয়েছে কেন? এর পোলারায়ন কেন বেশি ঘটলো? তখন দেখতে হবে ইলেকট্রন বিন্যাস। এই যে সোডিয়াম পজিটিভ, এটা মুছে ফেলি, এর ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6, আর এর শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হলো পটাশিয়াম কপারের 3s2 3p6 3d10। এই যে দেখো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ আমি কলে ফোন দিচ্ছি, হ্যাঁ ক্লাস নিচ্ছি, অনলাইনে ফোন দিচ্ছি একটু পরে, হ্যাঁ। তাহলে আকার সামান্য একটু ছোট, এর আকার সামান্য একটু বড়। আমরা জানি আকার ছোট হলে ক্যাটায়নের, একই অ্যানায়ন ক্লোরাইড, তাহলে ক্লোরাইড তো একই, এর দিক দিয়ে ব্যাখ্যা হবে না, ব্যাখ্যা হবে ক্যাটায়নের দিক দিয়ে। তো ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন বেশি হয়, কিন্তু এখানে ব্যতিক্রম, কারণ এর ইলেকট্রন বিন্যাস দেখো S2p6 সোডিয়ামের, আর S2p6 D10, এই যে লিখেছি S2p6 অপেক্ষা S2p6 D(on to 10) এদের পোলারায়ন ক্ষমতা বেশি।
তার মানে কি দাঁড়ালো? তার মানে যেটা দাঁড়ালো সেটা হলো এস ব্লক মৌলের থেকে ডি ব্লক মৌলের ক্যাটায়নের পোলারায়ন বেশি, চার্জ এক হলেও আকারের থেকে একটু ছোট হলেও পোলারায়ন ক্ষমতা বেশি কিন্তু ডি ব্লক মৌলের, অবস্থান্তর মৌলের। সুতরাং সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা কিউপ্রাস ক্লোরাইড অধিক সমযোজী বৈশিষ্ট্যধারী। এই যে টপিকটা আজকে পড়লাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস কিন্তু এইটা। এখান থেকে প্রায় 15 থেকে 16টা ছোট ছোট কোশ্চেন হয়েছে তোমাদের। কোনগুলো পড়া হয়েছে একটু দাগিয়ে নাও এবং ভালো করে পড়বে। কোথাও সমস্যা থাকলে আগামী ক্লাসে অবশ্যই প্রশ্ন করবে, আগে ক্লাস শুরুর আগেই কিন্তু প্রশ্নগুলো করবে।